বিচারের নামে ইতিহাসে যে সমস্ত পৈশাচিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার অন্যতম 1977 সালে বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যুত্থান চেষ্টার পর সৈনিকদের নির্বিচারে গণহত্যা। তৎকালীন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য অগণিত নিরীহ মানুষ হত্যা করেন। 1977 সালের 2 অক্টোবর সেই রাতে কি ঘটেছিল? সৈনিকেরা কি বিদ্রোহ করেছিল? 1977 সনে কি ঘটেছিল, কেন এই ঘটনাটা ঘটেছে? জিয়া রহমান কেন আমার জীবন থেকে 5টি বছর কেড়ে নিয়ে আমাকে আমার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে ফেললো, আমাকে ধ্বংস করে ফেললো। আজ পর্যন্ত রহস্য রয়ে গেল, কেন, কি ব্যাপার, কারা করছে, কীভাবে হইলো, কিছু বলতে পারি না। আমি চাকরি ফেরত চাই না, আমি চাই বিচার, সঠিক বিচার, ন্যায় বিচার। ক্ষতিগ্রস্তরা চায় তদন্ত রিপোর্ট, জানতে চায় ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য। রহস্যময় এই জন্যে যে লোকে জানে না, এমনকি আমি নিজেও জানতাম না। 1977 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদ লাভের সমর্থন আদায়ের জন্য জেনারেল জিয়া মিশর সফরে যান। সেখানে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জানান, 28 তারিখ বিমান বাহিনী দিবসে জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত হলে বিপ্লবী সিপাহীরা তাকে সহ সব অফিসারদের হত্যা করবে। 27 সেপ্টেম্বর জেনারেল জিয়া কায়রো থেকে দেশে ফিরে আসেন এবং এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদকে জানান ওই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কথা। তবে এর খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ঘটে যায় কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। জাপান এয়ারলাইন্সের একটা DC-8 বিমান 156 জন যাত্রী সহ হাইজ্যাক হয়। জাপানি রেড আর্মির হিদাকো কমান্ডো ইউনিটের 5 সদস্য বিমান হাইজ্যাক করে ঢাকার তেজগাঁ এয়ারপোর্টে অবতরণ করাতে বাধ্য করে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে 1 অক্টোবর রাত 9:20 হাইজ্যাকাররা বিমান নিয়ে ঢাকা ত্যাগ করে। এর ঠিক 2 দিন আগে 29 সেপ্টেম্বর বাটলার প্রথার প্রতিক্রিয়া হিসেবে বগুড়া ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2 জন জুনিয়র অফিসারকে সিপাহীরা হত্যা করে। কেবল তাই নয়, পরদিন বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের জানাজায় সেনা অফিসার পরিবারের সদস্যরা আর্মির সিগন্যাল ইউনিটের নিরীহ 2 জন সদস্যকে জুতাপেটা করে। বিমান বাহিনীর অভ্যুত্থান নিয়ে দীর্ঘ 30 বছর ধরে অনুসন্ধান, গবেষণা এবং সংগ্রামও করেছেন কর্পোরাল খায়রুল আনোয়ার। তিনি আনোয়ার ঠাকুর নামে অধিক পরিচিত। ঠাকুর জানান, 1 অক্টোবর রাত্র 3টা সাড়ে 3টার দিকে দারুণ হট্টগোল এবং গোলাগুলির আওয়াজ, লোকজনের হইচই, চিৎকার, চেঁচামেচি শুনে আমরা বের হয়ে আসলাম। নিচ থেকে বলতেছিল যে তাড়াতাড়ি কাপড় পরো, চলে আসা, নিচে নেমে আসা। ওই অবস্থায় রাত্রে অনেকে অতি উৎসাহী হয়ে বেরোয়েছে, এটা মিথ্যা কথা না। অনেকে উৎসাহী বুঝতে পারেনি যে কি হতে যাচ্ছে। কালো পোশাক পরা, মুখোশ পরা, সে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। বললো যে কি এই মুহূর্তের মধ্যে বেরিয়ে পড়, নাহলে তো গুলি করে এখানে রেখে যাব। প্রাণ ভয় সার বলে বলছে আসছি। বাইরে এসে আমি দেখলাম যে রাস্তার উপরে আরও অনেক গাড়ি দাঁড়ানো আছে এবং প্রত্যেকটা গাড়িতে লোক ভর্তি, আমাদের ক্যাম্পের লোক, ক্যাম্পের বাইরের লোক ভর্তি। অনুসন্ধানে জানা গেছে COD অর্থাৎ সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো থেকে কার্যকরী সমস্ত অস্ত্র আগেই জয়দেবপুরে সরিয়ে নেওয়া হয়। ফলে অভ্যুত্থানে অংশ নেয়া প্রায় 700 সৈন্য COD থেকে শূন্য হাতে ফিরে আসে। বুঝতে শুরু করে ফাঁদে পা দিয়েছে তারা। পরিস্থিতি বুঝতে পারতেছি না, কি হচ্ছে কোনো কিছু বুঝতে পারছি না। আমরা আসলে কি করব, কাকে জিজ্ঞেস করব, কেউ আমাদের বলার মতো কেউ নেই। আমাদের এয়ার চিফ অফ স্টাফ এজি মাহমুদ সাহেবকে টেলিফোন করে বারবার জিজ্ঞাসা করেছে যে আমাদের ক্যাম্প এরা আক্রমণ করেছে, অপরিচিত লোকজন, আমরা কি করব। তারা বলছে বিপ্লব হয়ে গেছে, তোমরা এখনও বসে আছো কেন, আমাদের সাথে যোগ দাও। উনি কোনো নির্দেশ দেন নাই, কিছুই করতে পারে নাই। উনি বলেছেন যে তোমরা যা ভালো মনে করো তাই করো, আমাকে বিরক্ত করো না, আমি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি। DGFI আমার ওখানে বসে আছে, ভাইস প্রেসিডেন্ট বসে আছে, DGNSI বসে আছে। তারা যদি না জানে তাহলে আমি কি করে এটা জানবো? এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর অভ্যুত্থান সম্পর্কে না জানতে চাইলেও তাকে জানানো হয়েছে। শুধুমাত্র তথ্য সরবরাহই নয়,
তাকে আশ্বস্ত করেছেন প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়া স্বয়ং। প্রেসিডেন্ট আমার লাল টেলিফোন বলছে যে আপনি ওখানে থাকেন, এটা কন্ট্রোল করা হচ্ছে। ওনার ওয়ার্ডটা ছিল ইউ স্টে দেয়ার, ইট ইজ অন ডিক্লাইন। এই এক্স্যাক্টলি সেন্টেন্সটা আশ্বাসবাণী আর জাপানি বিমান ছিনতাই নাটকের সফলতা নিয়ে বিমান প্রধান আপাতত নিরাপদ। কিন্তু অন্যদিকে সাধারণ বিমান সৈনিকেরা এক পরাবাস্তবতার মুখোমুখি। তাদের কোনো প্রতিরোধ ব্যবস্থাই ছিল না কালো পোশাকধারী রহস্যময় আততায়ীর বিরুদ্ধে। ওদের সাথে কোনো কথা বলাটাই ভয়ের ব্যাপার ছিল। তারা যাচ্ছে তাইভাবে গোলাগুলি করছে। সেখানে ওদের সামনে কোনো কিছু বলা বা প্রতিবাদ করা বা অন্য কোনো দিকে যাওয়া, এটা শুধু জীবনের ঝুঁকি নয়, আর কিছুই না। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাস্কারাহান্স এ লিগেসি অব ব্লাড গ্রন্থে লিখেছেন, আরবি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়নের সৈন্য শেখ আব্দুল লতিফ প্রথম রাইফেলের এক রাউন্ড গুলি ছোঁড়েন। আমি এবং আমার সাথে আরও 2-4 জন সহ আমরা বুদ্ধি করে উল্টা দিকে দৌড় দিয়ে এখন যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সারা রাত্র আমরা সেখানে থেকে পরদিন আমরা কুর্মিটোলা ক্যান্টনমেন্টে আমাদের ব্যারাকে ফিরলাম। দেখলাম যে সব চুপচাপ। কালো পোশাকধারীরা এরা করলো কি, ওই আর্মরিটাকে ভেঙে ওখানে সামান্য কিছু অস্ত্র ছিল, এগুলো সব নিয়ে তারা চলে গেল। তারা বাসারঘাটির এই অস্ত্রাগার ভেঙে সামান্য মজুদ অস্ত্রও নিজেদের দখলে নিয়ে নেয়। সার্জেন্ট আফসারকে একবার জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, ও কিছু বললো না। তখন আমার একটু উৎসাহ জাগলো, কী ব্যাপার, এদেরকে ক্যান্টিনে পিছনে নিচ্ছে কেন? নিয়ে দেখি যে ওখানে তাদেরকে লাইন করে দাঁড়া করানো হয়েছে এবং ওখানে আফসারকে দেখা যাচ্ছে এবং এদেরকে গুলি করার জন্য, গুলি করে মারার জন্য আফসার অলরেডি অর্ডার দিয়ে দিছে। এলএসি আজাদ নামে একজন লোক বললো কি, এদেরকে মারিস না, এদেরকে নিয়ে যা কোথাও, প্রয়োজন বোধে এদেরকে জিম্মি কর, তোরা নেগোসিয়েট করতে পারবি। এটা কোনো বিপ্লব হয়নি, বিপ্লবের নামে এটা একটা ষড়যন্ত্র। পরে দিয়ে লোকজন যখন আসা শুরু করলো তখন বলা হলো যে এরকম ঢাকা বিমানবন্দরে গোলাগুলি হয়েছে এবং বেশ কিছু অফিসার মারা গেছে। জেনারেল জিয়া আগেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন। 13 বেঙ্গল রেজিমেন্টের অস্থায়ী গোপন হেডকোয়ার্টার থেকে মিশন পরিচালনা করেন। পুরাতন বিমানবন্দরেও হামলা চালানো হয়। বন্দরে নিহত হয় 11 জন বিমান অফিসার এবং আহত হয় প্রায় 40 জন। সার্জেন্ট আফসারের নেতৃত্বে এয়ার সৈনিকেরা রেডিও স্টেশন দখল করে। বিপ্লবী সরকারের ঘোষণা শুরুর সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ হয়ে যায়। বিদ্রোহী সিপাহীরা শুরুতে জেনারেল জিয়ার অস্থায়ী কার্যালয়ে মর্টার তাক করে গোলা নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু তখন তাদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে নবম ডিভিশনের তৎকালীন জেওসি জেনারেল মীর শওকত বিদ্রোহে যোগ দিয়েছে এবং অভ্যুত্থান দ্রুত সফল হবে। অথচ জেনারেল শওকত তখন অন্য ভূমিকায়। এয়ারফোর্সের দিক থেকে এবং আর্মির ভিতরে একটা সাপ্লাই ব্যাটালিয়ন থেকে গোলাগুলির আওয়াজ শোনা গেল। তখন জিয়া রহমান সাহেব আমাকে ফোন করে বললেন যে তুমি কি কোনো ফায়ারিংয়ের সাউন্ড শুনছো? ইয়েস, দেয়ার ইজ সাম ফায়ারিং গোয়িং অন। আমাকে এমপি গেটে শ্যুট করার কথা ছিল, আগে গার্ডের গাড়ি, তারপরে জিপটা পিছনে পিছনে পার হয়ে গেলাম। আমার ফার্স্ট অর্ডার ছিল যে গার্ড ইউর পেরিমিটার, ডু নট অ্যালাউ এনিবডি টু কাম ইন, ডু নট অ্যালাউ এনিবডি টু গো আউট। জেনারেল শওকতের অনুগত সৈন্যবাহিনী এরপর এগিয়ে যায় তেজগাঁও বিমানবন্দরে, যেখানে আটকা পড়েছিলেন জাপানের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশনের মন্ত্রী ইজিমি ইসসহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তো এই অফিসারটা যেতে যেতে আমাদেরকে জানালো যে দ্য জওয়ানস আর শুটিং এবং 10-11 জন অফিসার মারা গেছে অলরেডি। তখন কিন্তু গোলাগুলি হচ্ছে না। তো ওইখানে আমি তখন ছিলাম, ফরেন সেক্রেটারিও ছিল আমার মনে পড়ছে। তারপরে কন্ট্রোল টাওয়ারের উপরে গিয়ে একটা আলমারিতে প্রেসিডেন্ট সাত্তার সাহেবকে পেল, এজি মাহমুদ সাহেবকেও ঠিক তেমনিভাবেই আরেক জায়গায় পাওয়া গেল। আরেকজন ছিলেন তাবারক হোসেন, তিনি ফরেন সেক্রেটারি ছিলেন, তিনিও তখন ওইখানে ছিলেন। এই 3 জনকে উদ্ধার করে নিয়ে আসা হলো আমার অফিসে। কিন্তু বিমান অফিসারদের কে হত্যা করেছিল, বিদ্রোহীরা নাকি অন্য কেউ? যাই হোক, মূলত জেনারেল মীর শওকত অতি দ্রুততার সঙ্গে 2 অক্টোবরের বিদ্রোহ দমন করেন। অভ্যুত্থান ব্যর্থ হবার পর অদ্ভুত প্রক্রিয়ার
গণগ্রেপ্তার, গ্রেপ্তারের পর পৈশাচিক নির্যাতন এবং উদ্ভট সামরিক ট্রাইব্যুনাল গঠন। হাওলদার মুজিবুর রহমান আর এয়ারফোর্সের ছিল সার্জেন্ট আফসার, তারা ব্ল্যাঙ্ক ফায়ারিং করে করে মেইন সুইচ অফ করে তাদেরকে অলমোস্ট হাইজ্যাক করে তাদেরকে নিয়ে আসলো। কালো পোশাকধারী রহস্যময় ব্যক্তিরা বিমান সেনাদের একরকম হাইজ্যাকই করেছিল। পরের দিন আমাদের এজি মাহমুদ সাহেব আমাদের এয়ার চিফ, তখন তিনি আমাদের ঘোষণা করা হলো তোমরা সবাই খেলার মাঠে যাই স্পোর্টস ড্রেস করে উপস্থিত হয়ে যাবে ওখানে। খেলার মাঠে আমাদেরকে ডাকলো সবাইকে ভোরবেলা। 1 ঘন্টা পরে আমাদের এয়ার চিফ এজি মাহমুদ সাহেব আসলেন আর্মি এসকর্টেড হয়ে। দীর্ঘ ভাষণ দিলেন এবং সে ভাষণে উনি থমাকা সুরে সব কিছু কথা বলতে লাগলেন। তারপরে তাকে জেনারেল স্যালুট দেওয়া হলো। স্যালুটের উত্তরে তিনি আমাদেরকে একদম প্রথম শব্দ তার উচ্চারিত হলো যে ইউ ব্লাডি বাস্টার্স সান অফ বিচেস। উনি বলছেন তোমাদের কিছু আর বলতে হবে না, আমি এখন আর্মির হাতে সব ছেড়ে দিয়েছি, এখন মজা টের পাবে। আমি নিজের হাতে আমার নিজের লোকদের ডিজার্ন করব এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়ে সবাইকে ডাকলাম, ডেকে আসলো। আমি বললাম যে তাদেরকে অবশ্য আমার যথেষ্ট ক্ষোভ ছিল যে তোমাদের মানে যে কারণে হোক সব অস্ত্র এখন নিয়ে আসো, তো সব তারা সারেন্ডার করলো। ওনার এই সম্পূর্ণ কথা অসত্য। বললেন যে কি ইউ হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্সেস। তো এখন কনসিকুয়েন্স ফেস করার জন্য তো আমরা প্রস্তুতি। যাই হোক, শেষ মুহূর্তে উনি বললেন যে তোমরা এই ক্যাম্প ছেড়ে কোথাও যাবে না, তোমরা যদি এখান থেকে মুভ করার চেষ্টা করো তাহলে তোমাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে। সন্ধ্যা 6টার দিকেই এমওডিসি ব্যারাকে আমাদের সব নিয়ে গেল এবং আমরা যেখানে থাকতাম সেই ব্যারাকগুলোকে তন্ন তন্ন করে তারা চেক করেছে এবং পরবর্তী 2 দিন ধরে তারা সেটা চেক করেছে, কিছুই পায় না। তবে অস্ত্র থাকুক আর নাই থাকুক, এরপর থেকে জেনারেল জিয়ার কাছে বিশ্বাসযোগ্যতার অভাবে এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদও ক্ষমতা শূন্য হয়ে পড়েন। সারেন্ডার করার পরে আমি চলে আসলাম এবং আমি মনে করলাম যে আমার কাজটা কমপ্লিট হয়েছে। 3000 থেকে 3500 লোক, এরা সকলেই একজন নায়েক সুবেদারের আন্ডারে চলে আসলো। জিজ্ঞাসাবাদের জন্য একজন সুবেদারের হাতে বিমান সেনাদের তুলে দেয়া হলেও ইতোমধ্যে অনেক সৈন্যকে গ্রেপ্তার করে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়, আবার কাউকে কাউকে পাঠানো হয় সরাসরি কারাগারে। আমরা কিন্তু তখন বুঝতে পারিনি, আর্মির ডাকলে আমরা হয়তো যেতাম না। 5 দিন পর্যন্ত টর্চার করে সে আমাদের কাছ থেকে কী যেন বের করতে চায়। তখন সে একটা টেকনিক দিল, বলে যে কি কাগজ দিচ্ছি, এই কাগজে তুমি নাম লিখে বাক্স ফেলাও, তোমার নাম লেখার দরকার নেই, যাকে তোমার সন্দেহ তার নাম লেখো। এই টেকনিকও কোনো কাজ হলো না, কাউকে পেল না। তখন সে করলো কি, এবার স্লিপ দেওয়া আরম্ভ করলো যে হক, এখন হক তো হাজার হাজার হক হতে পারে। এইভাবে করতে করতে একদিন আসলো আনোয়ার। এখন আমার নাম হলো খায়রুল আনোয়ার, সেখানে আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল আজিম, আনোয়ার উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, এইভাবে প্রায় 15-16 জন হবে নিয়ে গেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের নামে চলে অমানুষিক নির্যাতন। নির্যাতন প্রক্রিয়ার বর্ণনা শুনলে মনে হবে কোনো শত্রু দেশের হাতে বন্দী আমাদের সৈনিকেরা। 12 ফিট বাই 12 ফিটে যেতে হবে। এর মধ্যে 40 জন মতো লোককে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দেয়। হাত পা বেঁধে, পিছমরা চোখ মুখ বেঁধে, তারপরে পিটানো, তারপরে নানা রকম নির্যাতন যাকে বলে সব কিছু করা হলো। 2 ধরনের টর্চার হতো, একটা হলো ফিজিক্যাল টর্চার, আরটা হলো মেন্টাল টর্চার। বাঁশ ডলা দেওয়া হলো, নখের মধ্যে সুই ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে প্রায় দিয়ে চিপে ধরে নখ টেনে বের করে ফেলা হলো, এইভাবে পিটানো, ইলেকট্রিক শক দেওয়া, এইগুলো তারা করতে থাকতো। সাবানে পানির মধ্যে এরকমভাবে নাক ডুবাইছে, ইলেকট্রিক শক দিচ্ছে, বিভিন্ন রকমের। এগুলো তো বলার কোনো ইয়ে, কীভাবে কি হচ্ছে আল্লাহ জানে, হাত বান্ধা চোখ বান্ধা। কয়েকটা বাড়ি খাওয়ার পরে আর জানি না, আমি তো বেহোশ হয়ে গেছিলাম। অনেক বেশি শারীরিক টর্চার করেছে। আসাদ নামে একটা ছেলে, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম অ্যান্ড ভেরি ইয়াং, ছেলেটাকে নিয়ে এসে এমন টর্চার করলো যে টর্চার করতে করতে লাস্ট মুহূর্তে করছে কি, যে তাদের হাতে যে কাঠের যে লাঠিগুলো পায়খানার রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে যখন মোচড় দিয়েছে, ও মাগো বলে ও শেষ হয়ে গেছে। তখন কেউ বলছে শালা মরে গেছে, আবার কেউ বলতেছে যে মরে নাই, মরার ভান করছে। তখন আরও মারলো তাকে। দেখতেছি কি না কোনো রকম কোনো রেসপন্স নেই। আফতাব বলে যে কি শালাকে একদিকে ফেলে রাখ, মরে গেছে আর কি, ওটা নিয়ে আর চিন্তা করি কী হবে, আরেকজনকে ধর। জেনারেল জিয়া খুব দ্রুত এর বিচারের ব্যবস্থা করেন, যেটা ইতিহাসের মানে কলঙ্কজনক একটি ট্রাইব্যুনাল উনি গঠন করলেন। খুব সম্ভবত 18টা ট্রাইব্যুনাল ছিল। ট্রাইব্যুনালের
ক্ষমতা দেওয়া হয়েছিল এতই বেশি যেটা আপিল করা যাবে না। কোর্ট মার্শালের প্রথমে তাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়, ওই অ্যারেঞ্জমেন্ট হলো তার নাম ধাম কোন ইউনিট এটা একজন পড়ে শোনায়। এইটা শোনানো হওয়ার পরে সে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, তখন তাকে কোর্ট মার্শালের যে প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে গিলটি অর নট গিলটি, তো সে যেটা ইচ্ছা বলবে। ওই ট্রাইব্যুনালে অভিযুক্তরা কোনো লয়ার নিযুক্ত করতে পারবেন না, ধরতে পারেন এটা একটা জঙ্গলি আইন। জিয়াউর রহমান সাহেব নিজে তখন রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে তিনি তখন আমাদের মাঝে ভাষণ দেন। সেই ভাষণে আমার এখনও মনে পড়ে তিনি বলেছিলেন যে সেনাবাহিনীর ডিসিপ্লিন ঠিক করার জন্য তাদেরকে খতম করে দাও। পুরোপুরি ছিল হত্যাকাণ্ডগুলি ঘটনা, খুন করা হয়েছে তাদেরকে। কমান্ডার সাবির উদ্দিন আহমেদ তার চেয়ারম্যান, উনি বললেন যে আমি জানি যে তোমরা নির্দোষ, তারপর আমার হাত পা বাঁধা, তোমাদেরকে শাস্তি দিতেই হবে। 25 জনের ভিতরে 20 জনের ফাঁসি হয়েছে। আমার সিরিয়াল ছিল 11 বা 12 এরকম। আগে যে 4টা সিরিয়াল 16 জন, এর ভিতরে 12 জনের ফাঁসি হয়ে গেছে। আমার দিকে তাকে বললো তুমি এই 2 অক্টোবরে মিটুনিতে যোগদান করেছো, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। আমি বললাম যে আমি যে বেরিয়েছি আমার বিরুদ্ধে কোনো সাক্ষী আছে? কোনো সাক্ষী নেই। কিছুদিন আগে আমাদের বিডিআর এই ঘটনা ঘটে গেছে, সেখানে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। একই রকমের কিন্তু বিডিআরের জওয়ানরাও অভ্যুত্থান করেছে, কার্যকারণ ভিন্ন থাকতে পারে, কিন্তু এখন দেখেন বিডিআর জওয়ানদের বিচার হচ্ছে, সেটা ওপেন কোর্টে বিচার হচ্ছে। ট্রাইব্যুনাল 6 এর চেয়ারম্যান থেকেও আসলে সেনাবাহিনীতে কি ঘটেছিল আমিও তখন তা সঠিকভাবে বুঝতে পারি না। মানে একদিনের মধ্যেই জাজমেন্ট, একদিনের মধ্যেই সব ফাঁসি, একজন দুজনের না। 1997 সালের 2 অক্টোবর একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল, সেখানে মেজর জিয়াউদ্দিন আহমেদ, একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তাকে প্রধান অতিথি করা হয়েছিল। তো উনি বলেছিলেন যে জিয়া তখন এমনভাবে ওই ফাঁসির অর্ডারগুলো সই করতেন যে একদিকে উনি ব্রেকফাস্ট করতেছেন আর আরেক হাতে উনি সই করতেছেন। এত দ্রুততার সাথে এগুলোকে কার্যকরী করা হয়েছে। আমি 96-এ বিচারকদের সঙ্গে কথা বলেছি যারা তখন ছিলেন, তারা অফিসিয়ালি আমার সঙ্গে বলতে রাজি হননি, কিন্তু তাদের কিছু করার ছিল না, তাদের কাছে অর্ডার দেওয়া ছিল আসামাত্রই ফাঁসি দিবা। শুধুই কি সকালের নাস্তার টেবিলে? জানা গেছে প্রধান সামরিক আইন প্রশাসকের ফাঁসির নির্দেশ দেওয়ার ক্ষমতা এত সহজ এবং দ্রুত হয়েছিল যে তিনি বিদেশ সফরের আগে বিমানের সিঁড়িতে উঠতে উঠতেও স্বাক্ষর করেছেন। প্রত্যেক দিন রাত 12টা থেকে ভোর আজান দেওয়া পর্যন্ত 20, 25, 30 এরকম করে লোকজনকে ফাঁসি দেওয়া হচ্ছিল। ফাঁসি দেওয়ার কতগুলো প্রসিজিওর আছে, মানে নিয়ম ধাপ আছে, কিন্তু এখানে কোনো নিয়ম কানুন মানা হতো না। এত আসামি নিয়ে আসা হচ্ছে যে ফাঁসি দিয়ে কুলানো যাচ্ছে না, তখন কিছু আসামি কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হচ্ছে দ্রুত ফাঁসি দেওয়ার জন্য। কেবল ঢাকা বা কুমিল্লাতেই নয়, সে সময় ফাঁসি দেওয়া হয়েছে বগুড়া এবং রাজশাহী কারাগারেও। একদিন সিপাহী আকবরের রায় কার্যকর করতে গিয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয় 2 বছরের সাজা পাওয়া কর্পোরেল আকবরকে। গোসল টোসল করাইয়া একদম হাত পা বেঁধে মাথায় জমটুপি পরাইয়া ফাঁসির মঞ্চে দাঁড়া করানো হয়। ততক্ষণ পর্যন্ত সে প্রতিবাদ করে যাচ্ছে যে না, আমি সেই আকবর নই, আমি এয়ারফোর্সের আকবর। তার কথা কেউ শুনতে, আরে তুমি ভুল করছো। কর্পোরাল ওদুদ নামে আরেকজন লোক, তারও ফাঁসি হবে, সেও সাক্ষী দিচ্ছে যে এই আকবরের কিন্তু ফাঁসি হয়নি, ওর কথাও শুনতে চান। তখন সে লাস্টে বলছে যে কি আপনারা যখন আমাকে ফাঁসি দিয়েই দিবেন, আমার একটি কথা মাত্র শুনেন, বলে আমার নাম্বারটা মিলাই দেখেন। তো নাম্বার যখন মিলে না, তখন আকবরের ফাইল দেখে যে ওখানে 2টা একসঙ্গে ক্লিক করা। সে বুঝতে পেরেছে, বুঝতে পেরে ওখান থেকে চিৎকার করতে করতে আসছে যে ওকে ফাঁসি দিয়ে না, সে আকবর নয়, ও সে আকবর নয়। সে দৌড় দিয়ে এসে ওর তো 2 পায়ের মাঝখানে মাথা ঢুকাই দিয়া তাকে ওই ফাঁসির পাটাতন থেকে নিয়ে দূরে ফেলাই দিয়েছে। দ্যাট ইজ দি থিং। কারাগারের ওগুলোকে বলা হয় খাতা, খাতা বলা। সে খাতা থেকে একই নামে যাকে যাকে পেয়েছে ধরে নিয়ে বাস ফাঁসি দিয়ে দিয়েছে। অনেকে বলতো যে আমি তো এই অভ্যুত্থানে অংশও নিই নাই। যে জল্লাদরা ফাঁসি এক্সিকিউশন করতেছে, ওরাই আসে আমাদেরকে বলতেছে যে আজকে বিবেচন হচ্ছে, আজকে অমুকের মাথা ছিটে পড়ে গেছে। জল্লাদদের এরকম অভিজ্ঞতা ইতোপূর্বে আর হয়নি বলেও জানিয়েছিল। তবে অনেককে অবাক করে দিয়ে ফাঁসি হয় কর্পোরেল আহসানুল্লাহর। মসজিদ থেকে তাকে ধরে নিয়ে আসছে, সেই আহসানুল্লাহকে ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য সৈনিককে ফাঁসি দিয়েছেন কুমিল্লা কারাগারের তৎকালীন বিখ্যাত জল্লাদ এরশাদুর রহমান। তার দাবি অনুযায়ী কুমিল্লা কারাগারে 96 জন সৈন্যের মধ্যে 93 জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন এরশাদ স্বয়ং। কুমিল্লা কারাগারে ফাঁসি হওয়া সৈন্যদের লাশ
রাতের অন্ধকারে গোপনে টিক্কাচর কবরস্থানে, বগুড়ায় মাঝারি বাজার কবরস্থানে, রাজশাহীতে মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়। আর ঢাকায় ওই আজিমপুরে দাফন করা হতো, সেটা দায়িত্ব ছিল আপনার ওই লালবাগ থানার ওসির। এগুলোর বাইরেও যাদের হয়তো কারাগারেই আনা হয়নি, যাদেরকে হয়তো ফায়ারিং স্কোয়াড করে মেরে ফেলেছে, অন্য জায়গায় টর্চার সেলে মেরে ফেলেছে, যেগুলোর কোনো ইতিহাস নাই, তাদের ফাঁসি দেওয়ার পর তাদের লাশ তাদের ইউনিটে বা তাদের পরিবারের কাছে হস্তান্তরের কোনো ব্যবস্থা হয় নাই। আমি তো অফিসিয়ালি পেয়েছি 193 জনের তালিকা যাদের ফাঁসি হয়েছে ঢাকা এবং কুমিল্লায়। তাদেরকে অজু গোসল করানো হয়নি, তবা পড়ানো হয়নি, নামাজ পড়তে দেওয়া হয়নি, কোনো নিয়ম কানুন মানা হয়নি, কোনো কিছু না। ইভেন তাদের লাশটি পর্যন্ত তারা আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেনি। ফায়ারিং স্কোয়াডে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো হদিস নেই, লাশ কোথায় দাফন করেছে এখন আমরা জানি না। ওই রাত্রে ব্যানর চার্জ করে এবং ব্রাশ ফায়ারিং করে যে লোক মেরেছে এগুলোর কোনো হিসাব নেই। 1987 সালে আপনার জুলাই মাসে একটা বই বের করে, যে বইটা জেনারেল এরশাদ নিষিদ্ধ ঘোষণা করছে, সব বই আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এই বইটার মধ্যে, এটা সরকারি বই, বইটা যখন সে নিষিদ্ধ ঘোষণা করে তার কারণ হলো বিমান বাহিনী অফিসিয়ালি বলছে যে ওই দিনটা বিমান বাহিনীর জন্য কালো দিন। জিয়াউর রহমান সেই সিগন্যাল ইউনিটকে টোটালি ডিস্ট্রয় করে দিয়েছে। সিগন্যাল ইউনিট এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সামরিক ক্ষেত্রে সে সময় কত সৈন্য হারায়? সরকারি হিসেব মতে 1183 জন সৈন্যকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়। আর বেসামরিক সূত্র মতে এ ঘটনায় জেনারেল জিয়াউর রহমান মাত্র 2 মাসে 2500-এর অধিক সৈন্য হত্যা করে তার মনে প্রজ্বলিত প্রতিহিংসার আগুন নির্বাপিত করেন। এছাড়াও বহু শত সৈন্যকে বিনা কারণে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় পৈশাচিক সাজার নজির আর নেই। প্রতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব, বিশ্বস্ততার সহিত পালন করিব। কিন্তু অক্টোবরে সত্যিকার অর্থে কি ঘটেছিল? তখন ক্যান্টনমেন্টে একটা দারুণ চাপা অসন্তোষ বিরাজ করছিল। তো এই অসন্তোষটাকে চাপা দেওয়ার জন্যে এক এক সময় এক এক পদক্ষেপ জিয়াউর রহমান নিয়েছে। তার মধ্যে সবচেয়ে খারাপ পদক্ষেপ যেটা, সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া। কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে আমি বলবো ওটা হত্যা করাই হয়েছে। আমি জানতাম না, এইটা যে জানতাম না এই জন্যে যে এটা তো মার্শাল হেডকোয়ার্টার্স হচ্ছে, যে যারা হত্যা করে শুরু করেছে তাদেরকে আপনি কখনো খুঁজে পাবেন না। ঘটনা যারা ঘটিয়েছে তাদের না পাওয়া গেলেও সার্জেন্ট আফসার ঘটনার দিনই বুঝতে পেরেছিল বন্ধু কর্পোরাল আজাদের কথা। তিনি বাসারঘাটির ক্যান্টিনের পেছনে কয়েকজন অফিসারকে হত্যা করতে গিয়েও করেননি। বিপ্লব বলতে কোনো কিছু হয়নি এবং বিপ্লবের নামে তোদেরকে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। তাহলে কি বিমান সেনারা অভ্যুত্থান করেনি? তৎকালীন এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদও বিশ্বাস করেন বিমান সেনারা অভ্যুত্থান করতে পারে না। যে কোনো এয়ারম্যান তার পাইলটকে মেরে ফেলবে, বলেন না সাবোটাজ করবে, এরকম কোনো ঘটনা অথবা কোনো অভ্যুত্থান হবে এমন কোনো ঘটনা হয় নাই, এবং সেই জন্য আমার কোনো সন্দেহ ছিল না। জিয়াউর রহমান এটা ধারণা করতে পেরেছিল হয় 2 অক্টোবর অথবা 3 অক্টোবর কোনো একটা এরকম অভ্যুত্থান বা তাকে ওভারথ্রো করার কোনো একটা অ্যাটেম্প্ট হতে পারে। বাংলাদেশে কি 40 বছরে 35 বছরে অপকর্ম হয়নি? বড় বড় অপকর্ম হয়েছে। কোন অপকর্মের সাথে বলেন আপনি যে এই ঘটনার সাথে জড়িত আছে? নাই, একটাও আপনি দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ। এদেরকে শেষ করে দেওয়ার জন্য কে বা কারা ইন্ধন যোগাইছিল, কারা নাটের গুরু, তাদেরকে খুঁজে বের করতে হবে। প্রধান সামরিক আইন প্রশাসক এবং প্রেসিডেন্টের দ্বৈত ক্ষমতা কুক্ষিগত করে জেনারেল জিয়া হতভাগ্য সৈন্যদের হত্যা করেছে। কিন্তু তারপরও কি তিনি নিরাপদ হয়েছিলেন? তার 5 বছরের শাসনামলে ছোট বড় 21টি ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়। আজকে সত্য উন্মোচিত হচ্ছে, যদিও সম্পূর্ণ হয়নি, সত্য উন্মোচিত হচ্ছে, আরও হবে। হ্যাঁ, তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন কর্নেল তাহেরের ব্যাপারটা জানতে পারছেন। আমার বাবার বিরুদ্ধে শুধু এই একটাই তার অভিযোগটা বলেছিল যে আপনি কেন ফায়ার ওপেন করেননি। তখন আমার বাবা বলেছিল যে আমি তো ফায়ার ওপেন করতেই চেয়েছিলাম, কিন্তু তখন তো চিফ অফ স্টাফ নিজেই আমাকে নির্দেশ দিয়েছিলেন যে ফায়ার ওপেন করো না।
আর আমি যদি তখন ফায়ার ওপেন করতাম তখন তো আজকের চিফ অফ স্টাফকে পাওয়া যেত না। জাজমেন্টটা আমার বাবা 4 বছর শাস্তি হয়ে গেল, জেল হয়ে গেল তার। এবং আপনারা এখন বিচার করেন যে আসলে কি আমার বাবা দোষী ছিল, তাকে কি দোষ মাথায় নিয়েই জেলে যেতে হয়েছে নাকি সে নির্দোষ ছিল। আজকে আমরা সমাজের ভিতরে একটা কলঙ্কর বোঝা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, কিন্তু এই কলঙ্কর আমরা উদ্ধার চাই। মুক্তিযুদ্ধের পরে আবার এয়ারফোর্সে আসলাম, আর আবার কপালে এরকম বিরমন কোনো কিছু না করে আজকাল যদি কার কোনো ক্ষতি করতাম, দেশের ক্ষতি করতাম, তাহলে কথা ছিল। আমি অত্যন্ত দুঃখিত এই করে শুনতেই যা কষ্ট লাগছে, কিন্তু আমার জীবন যে খুব ভালো ছিল তাও না। যেই ভদ্রলোক যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করার জন্য, তাকে মরতে হয়েছে কি যে বিদ্রোহ করেছে এই অভিযোগে, অথচ সে বিদ্রোহের কোনোভাবেই জড়িত ছিল না, সে ছুটিতে ছিল। আমার বাবাকে নির্মমভাবে বিনা দোষীতে জিয়াউর রহমান ফাঁসি দিই। তারপর আমার মায়ের হাতে আমি লালন পালন হই। আমার মা অনেক কিছু করছে আমার বাবার জন্য, যাক আমি এসব বাসায় এখন খুঁজে পাইতেছি না আপনাদেরকে বলার জন্য। আমার বাবা একজন সৈনিকও ছিল এবং খুব সত্য, ন্যায়, নিষ্ঠাবান, শিক্ষিত লোক ছিল। তো এখন আমার বাবা কোনখানে মারছে, কোনখানে বাবারে কবর দিল, বাবার একটা কবর দেখি নাই, বাবার কোনো স্মৃতি দেখি নাই, বাবার ছবি দেখি না। বাবা আমাকে আব্বা ডাকছে, আমি বাবাকে আব্বা ডাকতাম পারি নাই। এটা আমি সবার মুখে শুনি, কিন্তু বাস্তবে আমি কিছু দেখি নাই। জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা যায়। জেল অথরিটিকে আমি অনুরোধ করেছিলাম আমাকে অন্তত 4 ঘন্টার জন্য আমাকে ছাড়ো, যে আমার বাবাকে আমি দাফন করে আসি। সেই সুযোগ তারা আমাকে দেয়নি। কারাদণ্ডের পরে আমার বাবা মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। তারপরে আমার ওয়াইফ আমার বাড়িঘর বেচা একটা মেয়ে নিয়ে মানবতার জীবনযাপন করছেন। তখন এই সমাজে কেউ মানে স্থান দেয়নি। জেলখানা থেকে বেরিয়ে এসে আমি দেখি যে কি আমার পরিবার ছিন্ন ভিন্ন, আমার মা, বৃদ্ধ মা, আমার ছোটো ভাই বোনদেরকে নিয়ে পথে বসার মতো। তারপরে আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য গেছি, চাকরি পাই না, কারণ রেকর্ড যখন বলি যে কি এরকম জিয়াউর রহমানের টাইমে জেল খাটছি, কেউ আমাকে চাকরি দেয় না, কেউ গ্রহণ করে না। হাইজ্যাক প্লেনটাকে উদ্ধার করার এর মধ্যে আমরা জানতে পারলাম দেশে একটা ব্যর্থ কূ হয়ে গেছে এবং তার কোনো খোঁজ আমরা তখন সেই যেহেতু এয়ারপোর্টে তার ডিউটি ছিল, আমরা তার সম্পর্কে আর কোনো খোঁজখবর পাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে এয়ারফোর্সের চিফ এজি মাহমুদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু দুর্ভাগ্য যে আমরা আসলে কোনো সংবাদই পেলাম না। একটা চিঠি পেলাম সরকারের পক্ষ থেকে যে আমাদের ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। রটনা হচ্ছিল যে উই আর নো মোর ইন দি ওয়ার্ল্ড, আমার ফাঁসি হয়ে গেছে বা আমি নাই। বাড়িতে যখন আব্বার কাছে খবরটা গেল তখন উনি শুনে সাথে সাথে হাসপাতাল করে মারা গেছে। আমার বাবার এই অঘটনের কথা শুনে আমার দাদা স্ট্রোক করে মারা যান। তার 24 দিনের মাথায় আমার দাদিও মারা যান, আর আমার মা মানে হার্টের পেশেন্ট হয়ে যান। শাহীন অডিটোরিয়ামে তখন আমাকে কিছু ফর্ম ফিল আপ করানো হয়। পরবর্তীতে আমি গ্রিন কার্ডও পেয়ে যাই, যে আমি নির্দোষ বলে আমি গ্রিন কার্ডও পাই। তো এরপরে কয়েকদিন পরেই আবার একদিন বলা হলো যে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু কেন চাকরিচ্যুত করা হয়েছে, কি আজকালকার যে ট্রায়াল হচ্ছে, এগুলির কিছুই আমি জানি না। সম্প্রতি আমার একমাত্র ছেলে 24 বছর বয়স, সে ভুল চিকিৎসায় মারা গেছে, আমার ওয়াইফ মারা গেছে। আজকে আমি একা, আমার কেউ নেই, আমার বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, কোনো কিছু নেই। আমার টোটাল ফ্যামিলিটাই তখন অসহায় হয়ে গেল, কারণ তৎকালীন সময় পরিবারের একমাত্র উপার্জনকর্তা আমি ছিলাম। বের হয়ে আসার পরে মানে তাকে আরও বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ তিনি বের হয়ে আসার পরে যোগ্যতা থাকা সত্ত্বেও কোথাও চাকরি পায়নি। আমার বাবা কিছু করতে না পারায়, যেহেতু আমাদের 2 ভাই বোনকে বড় করতে হবে, মানুষ করতে হবে, তাই আমাদের মা অবশেষে সামনে এগিয়ে আসেন। সেদিন রাতে মানে কি বলবো, নিজেই ঘুমের ঘোরেই হঠাৎ আবার স্ট্রোক করে। আবার স্ট্রোক করার পরে মানে আমাদের তাকে হসপিটালে নেওয়ার সৌভাগ্যটা পর্যন্ত হয়নি। স্ট্রোক করার সাথে সাথেই 2-3 মিনিটের মধ্যেই মারা গিয়েছেন। কোনো
ও বিমান বাহিনীর কারো মানে যাদের ফাঁসি হয়েছে তাদের বাড়িতে চিঠি গেছে যে আপনার ছেলে পলাতক। আবার কারো কারো বাসায় গেছে আপনার ছেলে অস্ত্রসহ পালিয়ে গেছে। তৎকালীন সরকারের কাছে লিখিত চিঠি পাঠিয়েছি আমার ভাইয়ের সন্ধান চেয়ে, যে উনি কোথায় আছেন এবং কিভাবে আছেন আমাদেরকে জানানো হোক। আমার সেই চিঠির কোনো উত্তর তৎকালীন প্রেসিডেন্ট অথবা সামরিক শাসকের কাছ থেকে আমরা পাইনি। তারপরে বিমান বাহিনী প্রধানের কাছে লেখা হয়েছে একই নিয়মের চিঠি, সেটারও কোনো উত্তর পাইনি। 5-6 মাস পরে 2 লাইনের ইংরেজিতে লেখা একখানা চিঠি আমাদের হাতে আসে। এখানে লেখা ছিল শুধু এইটুকু, আব্দুল ওয়াদুদ BD 440694, he was missed on 2nd October 1977. কেন মিসড, কিভাবে মিসড, কি অপরাধে মিসড, এই সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। যদি হইতাম পৃথিবীতে আমার কোনো দুঃখ ছিল না, আল্লাহ সে চালাই দিতাম। আল্লাহ কিনলে এলাম নাই, ঢাকা আজকাল মিঠা সারা বাজার, পাকিস্তান তুলে আসা, আমেরিকা তুলে আসা, আর এই লাশ ঢাকা তো নাইলো না। আল্লাহ যখন দুনিয়া তুই মারিয়া লাইছ গেছে তাইলে আল্লাহ তো আর কোনো দোষ নাই। আর কোথায় নিয়েছে কিচ্ছে এ কথা আর কইতাম হারি না। আর স্বামীর আর খোঁজ খবরও হয় না, সে লাশও দেখি নেই। তারা আর লাশ কোথায় গেল বাংলাদেশের ভিতরে? 2টা ছেড়ে দিল, একটা ছেড়ে দিল যে হেসে জেল আছে, কোনো চিন্তা করিও না। তার হাজবেন্ডকে ফাঁসিতে লটকানো হয়েছে, কোনো কী কারণে লটকানো হয়েছে তা কোনো জানতো না। সেইভাবে আমরা গেলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে গিয়ে সৌভাগ্যক্রমে কিছু মুক্তিযুদ্ধ অফিসার আমাকে সাহায্য করেছিল, যে কারণে ফাঁসির তালিকাটা আমি উদ্ধার করতে পেরেছিলাম। এভাবে আমি কুমিল্লা কারাগার থেকে, বগুড়া কারাগার থেকে, বিভিন্ন কারাগার থেকে যে সমস্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের, বিশেষ করে বিমান বাহিনীর যে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই তালিকাটা যখন আমি পাই তখন আমি চেষ্টা করলাম এইগুলোর রহস্যটা উদ্ঘাটন। যেটা 77-এ যাদেরকে ফাঁসি দিয়ে মারা হলো, 97-এর পর থেকে তারা মৃত্যু দিবস পালন করার একটি সুযোগ পেল, কারণ এর আগে মৃত্যু দিবসটাই তো জানতো। সত্য প্রকাশ যেন তারা করতে দেয়, এটা হচ্ছে সরকারের প্রতি আমার আহ্বান। অন্যদিকে আমি আহ্বান জানাবো ব্যক্তিবর্গকে, যারা এখনও বেঁচে আছেন, যারা খুব কাছে থেকে ঘটনাগুলো দেখেছেন, তারা যেন সাহসী হয়ে এই সত্য প্রকাশ করেন। ওই ফ্যামিলিগুলোকে অন্তত ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে এবং একটা স্বীকৃতি দিতে পারে যে হ্যাঁ, তোমাদের ভাই বা তোমার বাবা বা তোমার সন্তানকে অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ব্ল্যাক চ্যাপ্টার, কালো অধ্যায়ের কথা অনেকেই জানে না। অমানবিক হত্যাকাণ্ড, গণহত্যা ঘটে গেছে, বাংলাদেশের মানুষ কজনে জানে? আমি আজকে সামাজিকভাবে পুনর্বাসন চাই যে আমার ছেলে, আমার মেয়ে, তারা আজকে সরকারি চাকরিতে চান্স পায় না। কেন? তাদের অপরাধ, তাদের বাবা রাষ্ট্রদ্রোহের মামলায় অপরাধী, কিন্তু আমি তো কোনো অপরাধ করি নাই। এই বয়সে আর কি চাইতে পারি? আমার চাকরির দরকার নেই, আমি চাকরি করতে পারবো না, আমি চাকরি ফেরত চাই না, আমি চাই বিচার, সঠিক বিচার, ন্যায় বিচার। একটা কলঙ্কর বোঝা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, কিন্তু এই কলঙ্কর আমরা উদ্ধার চাই। একজন মুক্তিযোদ্ধা হয়ে আজকে দেশের জন্য অনেক করছি। বঙ্গবন্ধুর আগে চলে আসলাম, পাকিস্তান থেকে আসা, এয়ারফোর্স থেকে আসা, মুক্তিযুদ্ধে যোগ দিলাম। মুক্তিযুদ্ধের পরে আবার এয়ারফোর্সে আসলাম, আর আবার কপালে এরকম বীরমন, কোনো কিছু না করে আজকে যদি কার কোনো ক্ষতি করতাম, দেশের ক্ষতি করতাম, তাহলে কথা ছিল নাথিং উই হ্যাভ ডান। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে আপনি অনেক সহানুভূতিশীল, আপনি আপনার সহমর্মিতার কথা দেশবাসী সবাই জানে, আমরা পেপার পত্রিকায় সবসময় দেখতে পাই। তো আমি অন্তত চাবো, বা আমরা চাবো, আমরা ভাই বোন চাবো যে আমার বাবা যে দায়টা নিয়ে মারা গেল, সেই দায় থেকে যেন মুক্তি দেওয়া হয়। এখন তো আমাদের যেহেতু বাবা মা নেই, অন্তত এতটুকু আশা করি তাদের আত্মা অন্তত শান্তি পাবে যদি এই দায়টা, তাদের মাথা থেকে কলঙ্কটা মুছে দেওয়া হয়।